Jai Shri Krishna. Namaskar. First, I would like to request you, please subscribe my channel. আজ আমি চারটে বিশেষ খবর আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের কাছে আলোচনা করব। এই চারটে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনবেন। প্রথম হচ্ছে আজকে একটা যে বিশেষ খবর বেরিয়েছে সেটা আমি আজকে দেখলাম। সেটা হচ্ছে এক টেক দাবি করেছে নাসটেক এআই বলে। সেখানে সে লিখেছে, সেটা টুইটটা একটু পুরানো কিন্তু আমার নজরে আজকে পড়লো। যেটা হচ্ছে 9 অগস্ট সে লিখেছে, ডোনাল্ড ট্রাম্প নাকি ভয়ানক হার্ডলাইন নিয়েছেন এবং তিনি ইরানকে একটা ভয়ানক ধমক দিয়েছেন এবং তিনি ডিমান্ড করেছেন 3টে জিনিস এবং উইদাউট এনি কোশ্চেন, যেগুলো ইরানকে মেনে চলতে হবে। এক নম্বর হচ্ছে, যদি ইরান চায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি, তাহলে পরে তার ডিমান্ড হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ডিমান্ড হচ্ছে সারেন্ডার অল নিউক্লিয়ার মেটেরিয়ালস। অর্থাৎ বলা হচ্ছে যে আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটে স্টেলথ বম্ব B-2B ফাইটার দিয়ে বোম্ব বর্ষণ করেছিল, তার আগেই কিন্তু ইরান ওখান থেকে তাদের এনরিচড নিউক্লিয়ার মেটেরিয়ালস তারা অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। তো ফলে ডোনাল্ড ট্রাম্পের সেটা একটা ভীতি আছে। এটা হচ্ছে এক নম্বর, যে সমস্ত মেটেরিয়ালসকে তোমরা সারেন্ডার করবে। 2 নম্বর হচ্ছে জিরো ইউরেনিয়াম প্রোডাকশন। এগ্রিমেন্ট করতে হবে যে তোমরা ইউরেনিয়াম প্রোডাকশন করবে না, অর্থাৎ নিউক্লিয়ার বোম বানাবে না, সোজা কথা। 3 নম্বর ফুল ইন্সপেকশন অ্যাক্সেস, অর্থাৎ যেটি ইন্টারন্যাশনাল অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট আছে সেটা তাদেরকে সম্পূর্ণ পরিদর্শনের সুযোগ দিতে হবে। এর কোনো নড়নচড়ন চলবে না। এখন তার দেশেই এটাকে নিয়ে ভয়ানক সমালোচনা চলেছে। আপনি কি বলছি তার থেকে বড় কথা হচ্ছে যে তার দেশের মানুষ কি বলছে সেইটা সবচেয়ে বড় কথা। তো আমি কিছু কমেন্টস পড়ছিলাম, সেখানে কমেন্টসে জন ওলনি বলে একজন লিখেছেন, বাট হোয়াই, কেন কি একমাত্র আমেরিকার কাছে নিউক্লিয়ার ওয়েপন্স থাকবে? যে নিউক্লিয়ার ওয়েপন্স আমেরিকা একটি দেশ যারা ব্যবহার করেছিল, অর্থাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপরে যে নিউক্লিয়ার বোম ব্লাস্ট করেছিল সেটা তো আমেরিকাই করেছিল। ইসরায়েলের কেন নিউক্লিয়ার বোম তারা সারেন্ডার করবে না? ইসরায়েল তো অত্যন্ত ডেঞ্জারাস কাজকর্ম করছে, তাদের কিছু বলা হচ্ছে না কেন? শুধুমাত্র ইরান হ্যাজেন্ট অ্যাটাকড এনিওয়ান বাট দোজ হু অ্যাটাকড ইরান। ইরান তো কাউকে অ্যাটাক করে, কিন্তু যারা ইরানকে অ্যাটাক করছে তাদের কি হবে? জেমস লিখেছে, হোয়াই ডোন্ট ইসরায়েল সারেন্ডার অল দেয়ার নিউক্লিয়ার বম্বস অ্যান্ড অ্যালাউ ইন্সপেকশন। যে ইসরায়েল কেন তাদের সমস্ত নিউক্লিয়ার বোম সারেন্ডার করছে না এবং ইন্সপেকশন অ্যালাউ করছে না? যদি ইসরায়েলের কাছে নিউক্লিয়ার আছে, এটা কিন্তু ঘোষিতভাবে কেউই আজ পর্যন্ত বলেনি। ডন স্টিভলিং বলছে, অল কান্ট্রিজ শুড হ্যাভ এ রাইট টু অ্যান এফিসিয়েন্ট এনার্জি সোর্স লাইক নিউক্লিয়ার বিকজ দিস অলসো হেল্প এনভায়রনমেন্ট। শুধুমাত্র যে বম তৈরি করার জন্য নয়, কিন্তু এফিসিয়েন্ট স্ট্র্যাটেজি তো একটা হতেই পারে, যাতে তারা যে পরিবেশ দূষণের থেকে, মানে থার্মাল পাওয়ার জাতীয় বিদ্যুৎ উৎপাদনের থেকে, নিউক্লিয়ার থেকে বিদ্যুৎ উৎপাদন করা অনেক পরিবেশের লাভ হবে। অর্থাৎ বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বললেও আমেরিকার বুকেই যেমন আরও অনেক কমেন্টস হয়েছে, প্রচুর সমালোচনা করে থাকে। তো এটা একটা মস্ত বড় খবর। দ্বিতীয় হচ্ছে, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আমেরিকার প্রেসিডেন্ট যে টুইট করেছেন, তার লিখেছেন তার যে ট্রুথ সোশ্যালে, যে ভারতের ট্যারিফ অত্যন্ত বেশি, আমাদের ট্যারিফ কম, ভারতের এক্সপোর্ট বেশি আমাদের এখানে, আমাদের এক্সপোর্ট কম, ফলে আমাদের ট্রেড ডেফিসিট হচ্ছে। এই ট্রেড ডেফিসিটের ব্যাপারে যে ভারতের থেকে অন্যান্য দেশের ট্রেড ডেফিসিট আছে, সেটা আমি আজকে খুঁজে বার করেছি। একজন সিনিয়র যে ফরেন সেক্রেটারি ছিলেন, তিনি এটাকে ডিটেলস করে লিখেছেন। তিনি লিখেছেন যে ট্রেড ডেফিসিটের যে ডিটেলটা তিনি লিখেছেন, দি ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে US ডেফিসিট উইথ চায়না $270 বিলিয়ন ট্রেড ডেফিসিট, ইউই ডেফিসিট 161 বিলিয়ন।
মেক্সিকো ডিপোজিট 197 বিলিয়ন, ভিয়েতনাম 113 বিলিয়ন, তাইওয়ান 67.4 বিলিয়ন, জাপান 62.6 বিলিয়ন, সাউথ কোরিয়া 60.2 বিলিয়ন, কানাডা 54.8 বিলিয়ন, থাইল্যান্ড 41.5 বিলিয়ন, ইন্ডিয়াও 41.5 বিলিয়ন। যে সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড ইন সার্ভিস ওয়াজ অ্যাবাউট 83.4 বিলিয়ন, যেটা সার্ভিস ট্রেড হচ্ছে, এবং ইউএস সার্ভিস এক্সপোর্ট টু ইন্ডিয়া 41.8 বিলিয়ন অ্যান্ড ইউএস ইজ 41.4 বিলিয়ন। তো টোটাল ডিজাস্টার যদি দেখা যায় যে এই দুটো যদি মিলিয়ে নেওয়া হয় তাহলে ভারতের যে ট্রেড ডেফিসিটের কথা বলা হচ্ছে ইউএসের, এটা অ্যাকচুয়ালি খুবই কম। ইট টাচড টোটাল অলমোস্ট 22 বিলিয়ন ইন 2004। ইন্ডিয়া ইউএস ডিফেন্স ট্রেড ওয়াজ ভার্চুয়ালি নীল ইন 2000s, 2000-এ খুব কম ছিল। তো এই যে এরকমভাবে তিনি যে বুলি করছেন, এই ক্লেমটার কোনো আসলে বিশেষ কোনো এর গুরুত্ব নেই বা এর কোনো সত্যতা নেই। তো এটা এই নির্দিষ্ট করে আমি সেদিন বলিনি, তো আজকে আমি খুঁজে পেলাম, তো ভাবলাম এটা আপনাদের কাছে জানা। তো 3 নম্বর খবর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলা প্রায় আক্রমণ করতে চলেছে। ভেনেজুয়েলার উপরে আমেরিকা একটা যে ছোট্ট নৌকা যাচ্ছিল, নৌকায় করে 11 জন লোক যাচ্ছিল, তারা নাকি ড্রাগ পেডলার, তারা ফ্যান্টানিল এবং ড্রাগ পাচার করে আমেরিকাতে, সেই হিসাবে সেই নৌকাটাকে ডুবিয়ে দিয়েছে, 11 জন নাকি মারা গেছে, এরকম একটা খবর ভেসে এসেছে। এবং যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরাই, সে একদম ডোনাল্ড ট্রাম্পের সামনে হয়ে গেছে। সে বলেছে আমার 4.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 45 লক্ষ মিলিশিয়া, আমার যে সৈন্যবাহিনী আছে, তারা আমেরিকা যদি আক্রমণ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে মরণপণ লড়াই দেবে। তো সে একটা কল দিয়েছিল দেশের নাগরিককে যে আমেরিকার সঙ্গে যুদ্ধে যদি আপনারা আমাদের সরকারের সঙ্গে যোগদান করতে চান তাহলে পরে আপনারা এই যে নিজেদের নাম রেজিস্টার করুন, কারণ আগামী দিনে যদি এই যুদ্ধ হয়, এই মস্ত বড় যুদ্ধে আপনাদের সাহায্য সহযোগিতা এবং যুদ্ধে যোগদান হিসেবে চায়। অর্থাৎ হি অ্যাপিল টু দ্য কমন পিপল টু রেজিস্টার দেয়ার নেম হু ওয়ান্টস টু ফাইট ফর দেয়ার কান্ট্রি। দেখা যাচ্ছে, আমি সকালে দেখছিলাম একটা বিশাল নিউজ এসেছে ভেনেজুয়েলার পরে, যে সেখানে লাইন দিয়ে লোক বিভিন্ন সেন্টার যেখানে হয়েছে নাম রেজিস্ট্রি করতে শুরু করেছে, যে যারা যুদ্ধ হলে সেই যুদ্ধে যাতে যোগদান করতে ইচ্ছুক। এটা একটা নতুন কল, এটা খুব কম দেশে কোনো সময় হয়েছে, কোনো জায়গায় হয়েছে, একেবারে হয়নি এমন নয়, কিন্তু ইদানিংকালে দেশের জনগণের প্রতি এরকম একটা কল, এটা কিন্তু প্রায় শোনাই যায়নি বা দেখাই যায়নি, আমার অন্তত নজরে পড়েনি। যদি কারো এরকম নজরে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কাছ থেকে সেই শিক্ষাটা দিতে রাজি আছি। এরপরে যে একটা আর্থকোয়েক হয়েছে ভয়ানক আফগানিস্তানে, সেটা আপনারা শুনে থাকবেন। সেই আর্থকোয়েকে বহু লোক মারা গেছে, প্রথমে বলা হয়েছিল 800 লোক, এখন দেখা যাচ্ছে প্রায় 1415, প্রায় 1500-এর কাছাকাছি মানুষ সেখানে মারা গেছে, ভয়ানক হাহাকার। কিন্তু সেখানে ভারত প্রথমেই ত্রিপল এবং খাদ্য সামগ্রী অল্প পাঠিয়েছিল, এবং ডক্টর জয়শঙ্কর তখন টুইট করে বলেছিলেন, আমি সেটা একটা ভিডিও করে আপনাকে জানিয়েছিলাম, যে কাল থেকে আবার অন্যান্য সামগ্রী পাঠানো শুরু হয়ে যাবে। ফলে তিনি আবার সেই পাঠানো শুরু করেছেন, এবং তিনি আজকে টুইট করে লিখেছেন, গতকাল সন্ধ্যাতেই বলা যায়, যে ইন্ডিয়ান আর্থকোয়েক অ্যাসিস্ট্যান্স রিচড কাবুল বাই এয়ার। একটা বড় যে মালবাহী বিমান, সেই বিমানে করে কাবুলে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত জিনিসপত্র। কী কী পাঠানো হয়েছে? 21 টন রিলিফ মেটেরিয়ালস, 21 টন মাল পাঠানো হয়েছে, ইনক্লুডিং ব্ল্যাঙ্কেটস, কম্বল, টেন্টস, ঘর, অর্থাৎ সেই ত্রিপলের ঘর, যেভাবে মিলিটারি বিভিন্ন জায়গায় যে টেন্টের তাঁবু করে ঘর বানিয়ে নেয়, সেরকম ঘর, হাইজিন কিটস, বিভিন্ন রকমের হাত ধোয়ার মেটেরিয়ালস এবং হাইজিন কিটস আর যে সমস্ত থাকে সেই সমস্ত পাঠানো হয়েছে, সাবান ইত্যাদি ইত্যাদি। ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পাঠানো হয়েছে যাতে জল রাখা যাবে। জেনারেটার্স, বিদ্যুতের জন্য জেনারেটর পাঠানো হয়েছে। কিচেন ইউটেন্সিলস, কড়াই, হাঁড়ি, খুন্তি, রান্না করার যে জিনিসপত্র, কারণ আর্থকোয়েকে মাটি চাপা পড়ে সব রান্নার সামগ্রী সেখানে নষ্ট হয়ে গেছে মানুষের। পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার্স, এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাবে যাতে করে জল পরিশুদ্ধ হবে,
স্লিপিং ব্যাগস, ঘুমানোর জন্য ব্যাগ, কারণ মাটিতে ঘুমাতে অনেক ক্ষেত্রে টেন্টের মধ্যে, ফলে সেখানে শোয়ার জন্য যে ব্যাগগুলো থাকে, অনেকে যারা ভ্রমণার্থী যারা বাইরে ভ্রমণ করতে যায় তারা স্লিপিং ব্যাগ নিয়ে যায়, যে কোনো জায়গায় সে ব্যাগের মধ্যে ঢুকে যে শুয়ে গেলে আপনার বিভিন্ন রকমের যে ক্ষতিকারক পোকামাকড় ইনসেক্টস থেকে কামড়ের ব্যাপার থাকে সেটা আপনার হবে না। এসেন্সিয়াল মেডিসিনস, গুরুত্বপূর্ণ সমস্ত ওষুধ। হুইল চেয়ার্স, অনেকের হাত পা ভেঙে গেছে তাদের জন্য হুইল চেয়ার, যাতে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার জন্য যে স্যানিটাইজার আমরা কোভিডের সময় খুব ব্যবহার করেছিলাম সেইটা। ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটস, জলকে পরিশোধিত করার জন্য যে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেট। ওআরএস সলিউশনস, যেটা মূলত ডায়রিয়া হলে খায় সে ওআরএস, এবং তুরন্ত শরীরকে একটু তাজা করার জন্য খাওয়া হয় সেইটা। মেডিকেল কনজিউমেবলস উইথ এয়ার লিফটেড টুডে, মেডিকেল কনজিউমেবলস, আরও যে সমস্ত মেডিকেল সামগ্রী সেইগুলো তারা পাঠিয়েছে। ইন্ডিয়া উইল কন্টিনিউ টু মনিটর দ্য গ্রাউন্ড সিচুয়েশন অ্যান্ড সেন্ড মোর হিউম্যানিটেরিয়ান এড ইন দ্য কামিং ডেজ। আগামী দিনেও ভারত সিচুয়েশনটার প্রতি, অবস্থাটার প্রতি আফগানিস্তানে লক্ষ্য রাখবে এবং আরও অন্যান্য মেটেরিয়ালস পাঠাতে পারবে। তো এইটা লেখার পরে এখানে বহু মানুষ কমেন্ট করেছেন। আসলে দেখুন, আপনি কী ভাবছেন, আমি আগেও বললাম, আবার বলছি, আসলে মানুষ কী বলছে, যে এই যে ভারতের যে এই যে নোবেল গেস্টার, এই নোবেল গেস্টার কি মানে ভয়ানকভাবে সবাই সমর্থন করেছে, এবং আফগানরা তো দুহাত তুলে সমর্থন করেছে। একজন আফগানি ফজল আফগান, তিনি লিখেছেন, থ্যাঙ্কস টু ইন্ডিয়া ফর স্ট্যান্ডিং বাই আস ইন আওয়ার টাইম অফ নিড। এটা তাদের মতামত। আরও অনেকেই এরকম বিভিন্ন কমেন্ট করেছে। আরেকজন লিখেছে ওয়াহিদা, তিনি লিখেছেন উই ডিপলি অ্যাপ্রিসিয়েট ইন্ডিয়ার সলিডারিটি অ্যান্ড সাপোর্ট ডিউরিং দিস ডিফিকাল্ট টাইম ফর আওয়ার পিপল। ইয়োর কন্ডোলেন্স অ্যান্ড রেডিনেস টু অ্যাসিস্ট মিন এ লট টু দ্য ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। টুগেদার উই ক্যান ওভারকাম দ্য ট্র্যাজেডি। এইভাবে প্রত্যেকেই, বিশেষ করে আফগানিস্তানের মানুষ, তারা ভীষণভাবে এই যে সাপোর্টটাকে তারা সমর্থন করেছেন। এইটা ভারতের কাছে একটা মস্ত বড় সাফল্য, যে কোনো দেশের বিপদের দিনে তার পাশে ভারত যে হাজির হয়ে যায়। এটা অনেকেই ডক্টর জয়শঙ্কর চীনের যে এসসিও মিটিংয়ে যায়নি বলে খুব সমালোচনা করছিলেন, তাহলে কি জয়শঙ্করকে মন্ত্রিসভা থেকে ড্রপ করবে? জয়শঙ্কর একটু অসুস্থ ছিলেন, তারপরে তিনি তার যথারীতি কাজে তিনি লেগে গেছেন। এসসিও মিটিংয়ের সময়েও তিনি আফগানিস্তানে যে রিলিফ মেটেরিয়ালস পাঠানোর ব্যবস্থা করছেন, সেটা আমি আগে আপনাদেরকে আলোচনা করে জানিয়েছি। এবং এর মধ্যেই দেখা যাচ্ছে জার্মানির যিনি বিদেশমন্ত্রী তিনি এসেছেন, তার সঙ্গে তার যোগাযোগ মিটিং হওয়ার কথা বা কিছু আলোচনা হয়তো হয়েছে। এর মধ্যে আবার সিঙ্গাপুরের যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত তিনি এসেছেন, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং রাষ্ট্রপতিজির সঙ্গে দেখা করেছেন। আরও আগামী দিনে তিনি হয়তো প্রধানমন্ত্রী এবং দেখলাম বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন হয়তো। তো যে ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো সিঙ্গাপুরের সঙ্গে ভারতের আছে, সেটা আগামী দিনে আরও এগিয়ে যাবে। অর্থাৎ ভারত একটা বিশ্বগুরু হিসেবে যেভাবে সমস্ত দিক মিলিয়ে এগিয়ে চলেছে, সারা দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করছে, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে, নতুন নতুন উদ্যোগকে সমর্থন করছে, এটা একটা খুব প্রশংসনীয় ব্যাপার। আগামী দিনে ভারত আরও বেশি আর্থিকভাবে এগিয়ে যাবে এবং থার্ড লার্জেস্ট ইকোনমিতে দাঁড়াবে। এটা আমরা মোটামুটি আস্তে আস্তে এখন বিশ্বাস করতে শুরু করেছি। তো আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য। এখানে এই আলোচনাটি শেষ করছি। আপনারা আমার ভিডিও লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার ভিডিও দেখাশোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।